প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় তাড়িৎচুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ এই চ্যাপ্টারটি পড়াচ্ছিলাম। এই চ্যাপ্টারটির দুটি অংশ, একটা হচ্ছে তাড়িৎচুম্বকীয় আবেশ আর আরেকটি হচ্ছে পরিবর্তী প্রবাহ। গত দুইটি ক্লাসে আমি তোমাদের তাড়িৎচুম্বকীয় আবেশ নিয়ে আলোচনা করেছি। আজকে পরিবর্তী প্রবাহ এই অংশটি আলোচনা করব। তাহলে দেখো, আজকে আমি তোমাদের সাথে সমপ্রবাহ ও দিক পরিবর্তী প্রবাহ কিভাবে সৃষ্টি হয়, দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি বা প্রবাহের গড় মান, বর্গমূলীয় গড় বর্গমান ও শীর্ষ মান, আকৃতি গুণক বা গুণাঙ্ক, শীর্ষ গুণক বা গুণাঙ্ক, কার্যকর তড়িৎ প্রবাহ ও কার্যকর তড়িৎচালক শক্তি, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আসো, তড়িৎ প্রবাহ মূলত দুই ধরনের হয়, এটা আমরা বুঝি, অনেক কিছু বিষয় আমাদের জানা। তারপর আমি চেষ্টা করেছি সবগুলো পয়েন্ট একটু লিখে দেওয়ার জন্য, যাতে তোমাদের এমসিকিউর বেলায় একটু সুবিধা হয়। সৃজনশীল প্রশ্ন তোমরা সহজে আনসার করতে পারবে, কিন্তু এমসিকিউ একটু খুঁটিনাটি ভালো করে না পড়লে এমসিকিউগুলো আনসার করা যায় না। তাহলে দেখো, তড়িৎ প্রবাহ দুই প্রকার, একটা হচ্ছে সমপ্রবাহ অথবা স্থির প্রবাহ বা সরাসরি প্রবাহ, একমুখী প্রবাহ বা ডিসি বা ডিরেক্ট কারেন্ট। বিভিন্ন নামগুলো আমি এই জন্য লিখে দিলাম যাতে এমসিকিউতে যে কোনো একটা নাম দিলে তোমাদের সমস্যা না হয়। তাহলে এরপরে দ্বিতীয়টি হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ, পরিবর্তী, পর্যাবৃত্ত, প্রত্যাবর্তী বা এসি বা অল্টারনেটিভ কারেন্ট। এখন আসো সমপ্রবাহ। সমপ্রবাহ মানে তো আমরা বুঝি যে প্রবাহের অভিমুখ সর্বদা একই থাকবে, অভিমুখ পরিবর্তন হবে না, কিন্তু মানের পরিবর্তন হতে পারে। অর্থাৎ সময়ের সাথে সাথে দিক বা দশার যদি পরিবর্তন না হয়, যেমন ধরো এখানে যেমন প্রবাহ বা তড়িৎচালক বল বা শক্তিও হতে পারে, ভোল্টেজও হতে পারে। এক অক্ষ বরাবর প্রবাহ আছে, এক অক্ষ বরাবর সময়কে বসিয়ে এবং y অক্ষ বরাবর যদি আমি তড়িৎ প্রবাহ বা ভোল্টেজকে বসাই, তাহলে দেখো একটা স্ট্রেট লাইন পাচ্ছি, এক অক্ষের সমান্তরাল একটা সরলরেখা পাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে এখানে তড়িৎ প্রবাহ বা ভোল্টেজ সময়ের সাথে পরিবর্তন হবে না, আবার তার দিকেরও কোনো পরিবর্তন হচ্ছে না। সে ধনাত্মক y অক্ষ বরাবর আছে, সবসময় সে ধনাত্মক y অক্ষ বরাবরই থাকবে। এটি হচ্ছে সমপ্রবাহ। আর এই সমপ্রবাহ মূলত তড়িৎকোষ বা ব্যাটারি, যে আমরা তড়িৎকোষ বা ব্যাটারি ইউজ করি, সে ব্যাটারি বা তড়িৎকোষ থেকে একমুখী প্রবাহ পাওয়া যায়। তাছাড়া ডায়নামো, ডিসি ডায়নামো থেকেও এই ধরনের একমুখী প্রবাহ আমরা পেতে পারি। আবার দেখো, কোনো রোধকের সাথে ব্যাটারি যুক্ত করলে, একটা রোধকের সাথে যদি আমি ব্যাটারি যুক্ত করি, তাহলে সুষম তড়িৎ প্রবাহিত হয় বা এসি কারেন্ট পাবো না, তখন আমরা ডিসি কারেন্ট পেতে পারি। আবার দেখো, দিক পরিবর্তী প্রবাহ। এখন আসো দিক পরিবর্তী প্রবাহ কি? তাহলে দিক পরিবর্তী প্রবাহ হচ্ছে যদি তড়িৎ প্রবাহ একটি নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করে। যেমন আমার এই চিত্রের মধ্যে দেখো, আই বনাম টি লেখচিত্রের মধ্যে একটি নির্দিষ্ট সময় পর পর সে কী করলো? দিক পরিবর্তন করলো, অর্থাৎ দশার পরিবর্তন হলো। তার মানে কি, যেই তড়িৎ প্রবাহের দিক নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন হয় এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন মানে, এই যে প্লাস আই নট হচ্ছে সর্বোচ্চ মান, প্লাস মাইনাস আই নট হচ্ছে সর্বনিম্ন মান, এ ধরনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান প্রাপ্ত হয়, এগুলোই হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ। আর দিক পরিবর্তী প্রবাহ বা তড়িৎ প্রবাহ এমনি এমনি পাওয়া যায় না, এটা মূলত তড়িৎচালক বলের ক্রিয়ায় এই তড়িৎ প্রবাহ পাওয়া যায়। আর যে তড়িৎচালক বলের ক্রিয়ায় এরূপ ঘটনা ঘটে বা এই ধরনের পরিবর্তী প্রবাহ পাওয়া যায়, সেটাকে বলা হয় দিক পরিবর্তী তড়িৎচালক বল বা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে দেখো, এখানে একটা পূর্ণচক্র দেখালো পর্যাবৃত্ত গতিতে। আমি বলছিলাম দিক পরিবর্তী প্রবাহ বা পর্যাবৃত্ত প্রবাহ। তাহলে পর্যাবৃত্ত গতিতে একটা নির্দিষ্ট সময় পর পর সে একই দিক থেকে আবার ঘুরে আসবে, তাহলে এটা হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ। আর এই দিক পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট এমন কিছু উৎস থেকে তৈরি করা হয়, যে ক্ষেত্রে ওই উৎসর মধ্যেই দিক পরিবর্তী প্রবাহে শূন্য মান থেকে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ মানে পৌঁছাবে, আবার সর্বোচ্চ মান থেকে হ্রাস পেয়ে শূন্য মানে আসবে, বিপরীত ক্রমে। এই কীভাবে? বিপরীত দিকেও শূন্য মান থেকে বৃদ্ধি পেয়ে বিপরীত ক্রমে সর্বোচ্চ যাবে এবং সর্বোচ্চ মান থেকে আবার শূন্য মানে পৌঁছাবে।
এগুলো হচ্ছে দিক পরিবর্তী প্রবাহের বৈশিষ্ট্য। এখন আসো, যদি আমি কোনো শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি কুণ্ডলীকে গতিশীল রাখি, সুষম একটি চৌম্বক ক্ষেত্র আছে, তার মাঝখানে আমি একটি কুণ্ডলীকে গতিশীল করলাম, তখনও দেখা যাবে দিক পরিবর্তী প্রবাহের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ সমকৌণিক বেগে ঘোরালে একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো কুণ্ডলীকে তখন দিক পরিবর্তী প্রবাহ সৃষ্টি হয়। এছাড়া কোনো বর্তনীতে, অর্থাৎ আমরা বলছিলাম কি তড়িৎ কোষ বা ব্যাটারির মাধ্যমে একমুখী প্রবাহ পাওয়া যায়, ওই ধরনের তড়িৎ কোষ বা ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তকে যদি আমি বারবার পরিবর্তন করি, একবার এক পাশে ধনাত্মক প্রান্ত দিলাম, অন্য পাশে ঋণাত্মক প্রান্ত দিলাম, আবার চেঞ্জ করে দিলাম, যে পাশে ধনাত্মক দিলাম এবার সে পাশে ঋণাত্মক দিলাম, অন্য পাশে ধনাত্মক দিলাম, এভাবে যদি আমি প্রান্তগুলো তড়িৎ কোষের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তগুলো বারবার পরিবর্তন করি, তাহলেও পরিবর্তী প্রবাহ সৃষ্টি করা যাবে। আবার কুণ্ডলের আকার এবং আকৃতি পরিবর্তন করেও এ ধরনের প্রবাহ সৃষ্টি করা যায়। তাছাড়া ডায়নামো, জেনারেটর এবং বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায়। আর যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় সেটা আমরা ডায়নামো বা জেনারেটর বলি। আর এই ডায়নামো বা জেনারেটর মূলত তারের চৌম্বকীয় আবেশক্রিয়ার মাধ্যমে বা আবেশক্রিয়ার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। মূলত এখানে কি ঘটে, মূলত দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে এখানে যান্ত্রিক শক্তিতে মূলত তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আমি যে বললাম চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটা আয়তাকার কুণ্ডলীকে আমি বারবার সমকৌণিক বেগে ঘোরাতে থাকি, তাহলে ওই ঘূর্ণনের কারণে ব্যয়িত যান্ত্রিক শক্তি এখানে দিক পরিবর্তী প্রবাহে সৃষ্টি হয়ে থাকে। তাহলে দেখো, এখানে জেনারেটর বা ডায়নামোর মধ্যে দুই ধরনের আছে, একটা হচ্ছে ডিসি এবং আরেকটি হচ্ছে এসি। এর আগে আমরা আরেকটা বিষয় জেনে নিই, এখানে যে চৌম্বক ব্যবহার করব ডায়নামো বা জেনারেটরের বেলায়, যদি যে জেনারেটরে স্থায়ী চৌম্বকের সাহায্যে যদি আমি চৌম্বক ক্ষেত্র তৈরি করি, আমাদের চৌম্বক দুই ধরনের থাকে নর্মালি, স্থায়ী চৌম্বক এবং অস্থায়ী চৌম্বক। যদি স্থায়ী চৌম্বকের মাধ্যমে যদি আমি চৌম্বক ক্ষেত্র তৈরি করি সেটা হবে ম্যাগনেটো, আর অস্থায়ী চৌম্বকের মাধ্যমে যদি চৌম্বক ক্ষেত্র তৈরি করি সেটাকে বলা হয় ডায়নামো, যেটা দিয়ে আমরা তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারবো। তাহলে ডায়নামো দুই ধরনের হয়, একটি হচ্ছে ডিসি ডায়নামো আর একটা হচ্ছে এসি ডায়নামো। ডিসিটা হচ্ছে কি যে ডায়নামোর সাহায্যে আমরা একমুখী প্রবাহ পাবো, ডিসি কারেন্ট পাবো, সেটা হচ্ছে কি ডিসি ডায়নামো। এখানে গঠনের মধ্যে কেউ একটা অংশ এগুলো লিখে দিলাম আমি, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে দেখো ডিসি ডায়নামোর বেলায় একটি ইউ আকৃতির স্থায়ী চৌম্বক বা তারের চৌম্বক থাকবে, আর এর মাঝখানে একটি ঘূর্ণায়মান কুণ্ডলী যাকে আমরা আর্মেচার বলি। এই যে ঘূর্ণায়মান কুণ্ডলী থাকবে, দুই চৌম্বক ক্ষেত্র, দুই মেরু দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা ঘূর্ণায়মান কুণ্ডলী। এরপরে থাকবে কমিউটেটর, এই যে কুণ্ডলীর সাথে সংযুক্ত একটি কমিউটেটর থাকবে এবং ব্রাশ থাকবে, এবং এর সাথে একটি বহিবর্তনী যুক্ত থাকে। যখন এই কুণ্ডলী যান্ত্রিক উপায়ে এই কুণ্ডলীটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘূর্ণনশীল হয়, তখন দেখা যায় এখানে কুণ্ডলীর মধ্যেই এইখানে কিন্তু কুণ্ডলীর মধ্যেই তড়িৎচালক শক্তি সৃষ্টি হয়, কিন্তু বহিবর্তনী যে যুক্ত আছে সেই বহিবর্তনীতে এসে এই দিক পরিবর্তী প্রবাহ বা দিক পরিবর্তী তড়িৎচালক শক্তিটি একমুখী প্রবাহে পরিণত হয়। অর্থাৎ এখানে যে কমিউটেটর থাকে সেই কমিউটেটরই মূলত দিক পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে রূপান্তরিত করে। আমরা এই ডিসি ডায়নামো থেকে যেই একমুখী প্রবাহ পাই সেটা এই চিত্রের দ্বিতীয় চিত্রের অনুরূপী হয়, অর্থাৎ এটা সুষম হয় না। এটা সুষম একদম স্ট্রেট করার জন্য, এক অক্ষের সমান্তরাল রেখা পাওয়ার জন্য আমাদের ফিল্টারিং করতে হয়। তাহলে এইভাবে আমরা ডিসি ডায়নামোর মাধ্যমে একমুখী প্রবাহ পেয়ে থাকি। তাহলে দেখো এই কথাগুলো আমরা বললাম। এরপর আসো এসি ডায়নামো, অর্থাৎ যে ডায়নামোর সাহায্যে আমরা পরিবর্তী প্রবাহ পাবো। দেখো গঠনটা প্রায় একই, শুধুমাত্র এক জায়গায় ডিফারেন্ট। সেটা হচ্ছে কি ডিসি ডায়নামোর বেলায় ছিল কমিউটেটর, আর এসি ডায়নামোর বেলায় থাকবে দুটি স্লিপ রিং বা চাকা। এই যে দুটি স্লিপ রিং বা চাকা থাকে, যে চাকাগুলো এই কুণ্ডলীর দিকটা পরিবর্তন, ঘূর্ণনের সময় তার দিকটা অভিমুখটা পরিবর্তন করে দেয়, স্লিপ রিং বা চাকা। তাহলে এই ক্ষেত্রে কি হয়, এই কুণ্ডলীটাকে দেখো চৌম্বক ক্ষেত্রের সাথে, এই যে চৌম্বক ক্ষেত্র আমার এখানে এন মেরু, এখানে এস মেরু, এই চৌম্বক ক্ষেত্র ক্ষেত্রে আমার চৌম্বক ক্ষেত্রের দিক হবে এন থেকে এস এর দিকে, মাঝখানে একটা কুণ্ডলী আয়তাকার কুণ্ডলী রাখা আছে। এই কুণ্ডলীটিকে আমি যান্ত্রিক উপায়ে সমকৌণিক বেগে ঘুরাবো, যখন ঘুরাবো তখন এই অবস্থায় কুণ্ডলীটা আছে চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে। আমরা একটা কথা মনে রাখবো, আয়তাকার কুণ্ডলীর
বা যে কোনো একটা তল কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের সাথে এখন আছে সমান্তরালে। তবে এখানে যে ক্ষেত্রফল ভেক্টর আমরা বলি এ ভেক্টর এই অবস্থায় কুণ্ডলীর এ ভেক্টরটা কি হবে? কুণ্ডলীর এ ভেক্টর বা ক্ষেত্রফল ভেক্টর সবসময় কুণ্ডলীর তল বরাবর লম্ব, তলের দিকে অবিলম্ব বরাবর হয়, অর্থাৎ তলের সাথে অবিলম্ব বরাবর হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবাহের দিকের উপর ভিত্তি করে এর দিক আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে, অর্থাৎ ভিতরের দিকে হবে না উপরের দিকে হবে, সেটা আমরা নির্ভর করতে পারি বা বের করে নিতে পারি। এখন দেখো এখানে যে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় সে আবিষ্ট তড়িৎ প্রবাহের মানটি মূলত চৌম্বক ক্ষেত্রের মানের উপর নির্ভর করবে, কুণ্ডলীর পাক সংখ্যার উপর নির্ভর করবে, ক্ষেত্রফলের উপর নির্ভর করবে এবং আর্মেচারের কুণ্ডলীর ঘূর্ণন অর্থাৎ কৌণিক বেগের উপর নির্ভর করবে। এসব বিষয়ের উপর পরবর্তী প্রবাহের মানটা নির্ভর করে। এখন আসো এটা আমরা গাণিতিকভাবে দেখাই কিভাবে এখান থেকে দিক পরিবর্তী তড়িৎ চালক শক্তি বা দিক পরিবর্তী প্রবাহ পাই। এখন আর্মেচার কুণ্ডলী যদি চৌম্বক ক্ষেত্র বি হয়, কুণ্ডলীর ক্ষেত্রফল এ হলে, কুণ্ডলীর পাক সংখ্যা এন হলে এবং কুণ্ডলীতে যদি ওমেগা সমকৌণিক বেগে ঘুরে, যে কোনো এক সময় টিতে বা টি সময়ে কুণ্ডলীর তলের অবিলম্ব চৌম্বক ক্ষেত্রের সাথে মনে করলাম টিটা কোনো অবস্থান করলো, টি সময়ে কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের অবিলম্বের সাথে কি করলো? টিটা কোনো অবস্থান করলো। তাহলে টি সময়ে কুণ্ডলীর সাথে সংযুক্ত চৌম্বক ফ্লাক্স পাই সমান আমরা জানি এন এ বি কস টিটা, এগুলো আমরা আগের ক্লাসে জেনেছি, চতুর্থ অধ্যায়ও ছিল। তাহলে আবার টিটার সমান কি জানি? ওমেগা টি, কৌণিক বেগের সম্পর্ক থেকে, কৌণিক বেগ সমান কৌণিক সরণ ডিভাইডেড বাই টি, ওখান থেকে। এই ওমেগার বেলায় ওমেগা আমরা এক জায়গায় বলি কৌণিক বেগ, অন্য জায়গায় বলি আবার কৌণিক কম্পাঙ্ক। যখন বৃত্তাকার বা ঘূর্ণন গতি রিলেটেড হবে তখন এই ওমেগাটা কৌণিক বেগ নির্দেশ করবে। যখন তরঙ্গাকৃতি হবে, পর্যাবৃত্ত আকারে তরঙ্গাকৃতিতে যাবে তখন সেটা হবে কৌণিক কম্পাঙ্ক। তাহলে দেখো ওমেগাটা কুণ্ডলীর কৌণিক বেগ তথা তড়িৎ চালক শক্তি কৌণিক কম্পাঙ্ক নির্দেশ করে। এখন আমরা ফ্যারাডের সূত্রে জানি, ফ্যারাডের সূত্রে যদি বসাই একটা ফাইনালি দিক পরিবর্তী তড়িৎ চালক শক্তির সমীকরণ পাচ্ছে। খুবই ইম্পর্টেন্ট, এখানে এপসিলন নট যেটি, এই যে এপসিলন নট যেটি, সেটা হচ্ছে কি আবিষ্ট তড়িৎ চালক শক্তির বিস্তার বা শীর্ষমান, সর্বোচ্চ মান, যে তরঙ্গ আকৃতিতে যায় তার সর্বোচ্চ মানটি। তাহলে এখানে এপসিলন সমান পাচ্ছি এপসিলন নট সাইন ওমেগা টি। তাহলে এটাই হচ্ছে কি তড়িৎ চালক আবিষ্ট তড়িৎ চালক শক্তি নির্দেশক সমীকরণ। আর এটা সাইন সদৃশ, এটা একটা হচ্ছে সাইনের সূত্র, এই জন্য সাইন সদৃশভাবে পরিবর্তিত হবে সাইন আকৃতি, অর্থাৎ সাইন 0 হলে 0 থেকে শুরু হবে, 90 ডিগ্রি হলে সর্বোচ্চ হবে। বিভিন্ন সাইনের বিভিন্ন মানের জন্য যেভাবে পরিবর্তিত হয় এই তড়িৎ চালক শক্তিও সেভাবে পরিবর্তিত হবে। একইভাবে আমি আই এর মানটাও পাবো, অর্থাৎ আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রাও বের করতে পারবো। ধরে নিলাম কুণ্ডলীর রোধ আর, তাহলে ওহমের সূত্র থেকে আমরা জানি আই সমান ভি বাই আর, ওখান থেকে এপসিলন বাই আর। তাহলে এপসিলনের মান একটু আগে বের করলাম এপসিলন নট সাইন ওমেগা টি, আর এপসিলন নট বাই আরটাকে আমি ধরলাম আই নট, এই যে সর্বোচ্চ মান, এই পিকটা হচ্ছে কি সর্বোচ্চ মান। এটা ধনাত্মকও হতে পারে আবার ঋণাত্মকও হতে পারে, অর্থাৎ ধনাত্মক অক্ষ বরাবরও সর্বোচ্চ মান পাচ্ছি, সর্বোচ্চ পিক পাচ্ছি, আর ঋণাত্মক দিকেও সেই মানটা আমরা পাচ্ছি। তাহলে আই নট সমান এপসিলন নট বাই আর। এতটুকু দিয়েও আমাদের ছোট ছোট অঙ্ক আসে, এপসিলন নটের মান দেওয়া থাকলো, আর এর মান আসলো, শীর্ষ বা বিস্তারের মান বের করতে বললো। তাহলে আই সমান আমরা পাচ্ছি আই নট সাইন ওমেগা টি, খুবই ইম্পর্টেন্ট সূত্র। তাহলে এটাও হচ্ছে সাইন সদৃশভাবে পরিবর্তিত হয়। তবে দিক পরিবর্তী প্রবাহের সমীকরণকে সাইন লেখা বা কোসাইন লেখা দ্বারাও করা যায়। যেমন আমি এখান থেকে মূল বিন্দু অর্থাৎ সাইন টিটা সমান 0 থেকে শুরু না করে যদি সর্বোচ্চ মান থেকে শুরু করি, 90 ডিগ্রি থেকে শুরু করে, 90 ডিগ্রি অবস্থানেই ছিল কুণ্ডলীটি চৌম্বক ক্ষেত্রের সাথে, তখন আমার এটা কজ ওয়েভ হবে। এগুলো আমরা ম্যাথে পড়েছি। তাহলে দেখো এপসিলন ও আই অর্থাৎ তড়িৎ চালক শক্তি এবং আই এর মান ওমেগা টি এর উপর নির্ভর করে। দেখো এখানে শীর্ষ মান একটা স্থির বা ধ্রুবক রাশি, তাহলে ওমেগা টি এর উপর বা টিটা এর উপর কি করবে? নির্ভর করবে। আর তড়িৎ চালক শক্তি পরিবর্তন হলে তড়িৎ প্রবাহেরও কি হবে? পরিবর্তন হবে। এখানে একটা জিনিস দেখো, দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে এখানে পূর্ণচক্র, একটা পূর্ণচক্রের জন্য পর্যায়কাল আমরা জানি টি, আবার একটা পূর্ণচক্রের জন্য আমরা ঘূর্ণন গতির ওখানে পড়ে আসছি, গতিবিদ্যার ওখানে একটা পূর্ণচক্রের জন্য অর্থাৎ পর্যায়কাল টি এর জন্য টি সমান আমরা জানি টুয়াইস পাই বাই ওমেগা। যদি ওমেগা সমকৌণিক বেগে ঘুরে তাহলে টি পর্যায়কালের জন্য টি সমান আমরা জানি
টোয়াইস পাই বাই ওমেগা, অর্থাৎ একটা পূর্ণ পর্যায়কালের পর অর্থাৎ টোয়াইস পাই বাই ওমেগা, এই যে টোয়াইস পাই বাই ওমেগা এই সময়ের পরে এই পর্যায়কাল পরপর তড়িৎচালক শক্তির মান একই হবে, আবার একই দিক থেকে ঘুরে আসবে। টোয়াইস পাই বাই ওমেগা পরপর আবার একই দিক থেকে ঘুরে আসবে। এরপরে আসো এসি তড়িৎচালক শক্তির কম্পাঙ্ক এফ হলে, এখন যদি কম্পাঙ্ক এফ হয় এগুলো আমরা বুঝি এফ সমান 1/t লেখা যায়, আবার টি সমান ওমেগা বাই টোয়াইস পাই বাই ওমেগা, ওখান থেকে ওমেগা বাই টোয়াইস পাই। আলটিমেটলি কৌণিক কম্পাঙ্ক আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে ওমেগা সমান টোয়াইস পাই এফ, অর্থাৎ কৌণিক কম্পাঙ্ক কম্পাঙ্কে টোয়াইস পাই গুণ। এখান থেকে আমরা দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি এবং তড়িৎ প্রবাহের একটা ফর্মুলা পাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। এখানে এপসিলন নট সাইন ওমেগা টি ছিল, ওমেগা টি এর পরিবর্তে এখানে থাকবে টোয়াইস পাই এফ, ওমেগার মানটা বসাই দিলে এই ধরনের একটা ফর্মুলা পাবো। এখন দেখো পর্যায়কাল টি হলে দিক পরিবর্তী প্রবাহের মান 0 থেকে শীর্ষমানে পৌঁছাতে, দেখো 0 থেকে শীর্ষমানে পৌঁছাতে এটা পুরোটা একটা পূর্ণচক্র, 0 থেকে টি পর্যন্ত একটা পূর্ণচক্র, তাহলে 0 থেকে শীর্ষমানে পৌঁছাতে সময় হচ্ছে t/4, অর্থাৎ 0 থেকে শীর্ষমানে পৌঁছাতে সময় লাগবে t/4 সেকেন্ড অথবা 0.25 সেকেন্ড, পর্যায়কাল যা হবে তারই 4/1 তাহলে এখান থেকে বিভিন্ন সত্য, এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, জানলে ভালো। আমাদের সৃজনশীল প্রশ্নে তেমন এগুলো প্রয়োজন হয় না খুব বেশি, কিন্তু আমাদের এমসিকিউ এবং বেসিক নলেজের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরো আমরা এই দুইটা ফর্মুলা জানি, এপসিলন সমান এপসিলন নট সাইন থিটা, আই সমান আই নট সাইন থিটা বা ওমেগা টি, ওখান থেকে। এখন আসো থিটা সমান যদি 0 হয়, থিটা সমান 0 কখন হবে? যখন এ ভেক্টর এবং বি ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর কি থাকে? সমান্তরালে থাকে, অর্থাৎ কুণ্ডলীটি লম্বালম্বী থাকে। আমি আবারও বলছি কুণ্ডলীটি লম্বালম্বী থাকবে, মানে এ ভেক্টর হচ্ছে কুণ্ডলীর তল বরাবর উপরের দিকে বা নিচের দিকে ক্রিয়া করে। এখন কুণ্ডলীটা যদি লম্বালম্বী হয়, দেখো প্রথমটাতে দ্বিতীয় চিত্রের প্রথম অংশে এ অংশে কুণ্ডলীটা লম্বালম্বী, চৌম্বক ক্ষেত্রের সাথে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে বাম থেকে ডানে লম্বালম্বী, তার সাথে কুণ্ডলীর তলটা হচ্ছে লম্বালম্বী, আর এ হচ্ছে নির্দেশ করে এই সমান্তরালে, এই যে, কারণ এ ভেক্টর নির্ভর করে যে কোনো একটি কুণ্ডলী তলের উপরে বা নিচে, আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড, তাহলে এটা তখন নির্দেশ করবে বি এর সমান্তরালে, তখন এ এবং বি সমান্তরালে হবে, ফলে থিটা সমান 0 হবে, আর আই এর মান এবং এপসিলন মান 0 হবে। অর্থাৎ কুণ্ডলী যদি চৌম্বকক্ষেত্রের সাথে সমান্তরালে থাকে, কুণ্ডলীর তল যদি কুণ্ডলীর তল যদি চৌম্বকক্ষেত্রের সাথে লম্বালম্বী থাকবে আর এ ভেক্টর বি এর সাথে সমান্তরালে থাকবে, তখন আমরা এপসিলন 0 পাচ্ছি, অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক শক্তি এবং তড়িৎ প্রবাহ 0 পাচ্ছি। আবার দেখো দ্বিতীয় চিত্রের মধ্যে কুণ্ডলীটা আছে কিভাবে? সমান্তরালে, কুণ্ডলীর তল আছে সমান্তরালে, আর এ আছে লম্বালম্বী, এ ভেক্টর আছে লম্বালম্বী, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো? মান পাবো। যেহেতু এ লম্বালম্বী আছে, তাহলে এ এর সাথে বি এর 90 ডিগ্রি কোণ করবে, এই যে 90 ডিগ্রি কোণ করবে, তখন এপসিলন সমান আমরা পাচ্ছি প্লাস এপসিলন নট, এই যে থিটা সমান 90 ডিগ্রি হলে এপসিলন সমান এপসিলন নট, আই সমান আই নট, অর্থাৎ সর্বোচ্চ মান পাচ্ছি 90 ডিগ্রির জন্য। আবার যখন কুণ্ডলীটা উল্টে যাবে, এগুলো হচ্ছে যখন আমরা এসি ডায়নামোর ক্ষেত্রে কুণ্ডলীটাকে ঘূর্ণনশীল রাখবো, আবার উল্টে গেল, লম্বালম্বী হলো, তখন এ বি বাহুটা দেখো নিচে চলে আসলো, ডিসি বাহু উপরে ছিল, প্রথমে ছিল ডিসি বাহু নিচে, এ বি বাহু উপরে, এখন উল্টে গেল, এ বি বাহু নিচে চলে গেল, ডিসি বা সিডি বাহুটা উপরে চলে গেল 180 ডিগ্রি। তখন কি পাবো? যদি লম্বালম্বী কুণ্ডলীর তল সমকোণে থাকে, এ থাকবে সমান্তরালে, তখন আমরা আবার 0 পাচ্ছি। আবার কুণ্ডলীটা সমান্তরালে চলে আসলে আবার আমরা একটা মান পাবো। এভাবে প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা মান পাচ্ছি। দেখো পাই সমান যখন 180 ডিগ্রি হচ্ছে তখনও 0 পাচ্ছে, এই যে 180 ডিগ্রি। আবার পাই সমান যখন টিটার সমান 180 ডিগ্রি পাচ্ছি তখনও মান পাচ্ছি। আবার টিটার সমান যখন 270 পাচ্ছি, এই যে 270, এই যে এই পিকটা, তখন মাইনাস এপসিলন সমান মাইনাস এপসিলন নট পাচ্ছি, তখন তড়িৎচালক বল এবং প্রবাহ মাত্রা বিপরীত দিকে বা বিপরীতমুখী সর্বোচ্চ হবে। আবার 360 ডিগ্রি হলে সম্পূর্ণ একটা চক্র সম্পন্ন করলো, একটা চক্রের জন্য তার কোণের মান হচ্ছে 360 ডিগ্রি, একটা পূর্ণ চক্রের জন্য, তাহলে 360 ডিগ্রিতে এসে একটা পূর্ণ চক্রের জন্য আবার 0 পাচ্ছে, এই জায়গায় আবার 0।
আবার জিরো থেকে সে সর্বোচ্চ মানে যাবে, আবার সর্বনিম্ন মানে যাবে, তারপর বিপরীত দিকে হয়ে সর্বোচ্চ মানে যাবে, আবার জিরোতে ফিরে আসবে। এভাবে বারবার কুণ্ডলীটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘূর্ণনশীল হওয়ার কারণে দিক পরিবর্তী প্রবাহের সৃষ্টি হয়। দেখো এর আগে দেখালাম টিটা এর সাথে কিভাবে পরিবর্তন হয়, এখন টাইম টি এর সাথে কিভাবে পরিবর্তন হয়, সময়ের সাথে, এই যে সময়ের সাথে। তাহলে আমরা একটা পূর্ণচক্রকে এভাবে সময় বিভিন্ন অংশে ভাগ করতে পারি। তাহলে প্রথম জিরো থেকে সর্বোচ্চ পর্যন্ত যাওয়া পর্যন্ত T/4 আমরা জানি। তারপরে হচ্ছে কি এক অর্ধচক্রের জন্য T/2, একটা পূর্ণচক্রের জন্য T। এভাবে প্রত্যেকটা কোঅর্ডিনেট 4টা ভাগে ভাগ করলে আমরা এভাবে মান পাই। তাহলে দেখো যখন টি এর মান 0 হচ্ছে, এই যে টি এর মান 0, আবার টি এর মান T/2, আবার টি এর মান 3T/2, 2T, T, 3T/2 পয়েন্টগুলো 0 যেখানে পাচ্ছি, T/2, T, 3T/2, 2T, এইসব পয়েন্টগুলোতে আমরা কি পাচ্ছি, অ্যাপসিলনের মান অর্থাৎ তড়িৎচালক শক্তির মান পাচ্ছি 0, বা আবিষ্ট তড়িৎ প্রবাহ পাচ্ছি 0। একইভাবে আমরা এটা π/ω দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। যেখানে আমরা টি দিলাম সেখানে আমরা π/ω দিলাম, অর্থাৎ টি সমান 2 π/ω, ওই ফর্মুলা দিয়ে টি সমান 2 π/ω, টি এর জায়গায় দিব একবার 2 π/ω বসালে π/2ω, π/ω, এই প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা কোঅর্ডিনেট এভাবে মানগুলো দিতে পারি। তাহলে সহজভাবে মনে রাখার উপায়টা দেখো, যখন অ্যাপসিলন সমান 0 হচ্ছে কোন ক্ষেত্রে, তখন হচ্ছে T/2 এর পূর্ণ সংখ্যার গুণিতক। দেখো T/2 এর পূর্ণ সংখ্যার গুণিতক, অর্থাৎ 0, 1T/2, 2T/2, 3T/2, 4T/2, এগুলো ক্যালকুলেশন করার পরে এভাবে মানগুলো আসছে। তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো অ্যাপসিলন সমান 0 হবে তখনই যখন টি এর মান পূর্ণ সংখ্যার গুণিতক হবে, T/2 এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে, অর্থাৎ 0, 1T/2, 2T/2, 3T/2 এভাবে হবে। আবার পাই এবং ওমেগার সাথে সম্পর্ক করলে দেখো π/ω এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে, অর্থাৎ টি এর মান π/ω এর পূর্ণ সংখ্যার গুণিতক। দেখো 0, 1 π/ω, 2 π/ω, 3 π/ω, 4 π/ω, এইভাবে আসবে। তার মানে এইসব ক্ষেত্রে আমি 0 পাচ্ছি। আবার অ্যাপসিলন সমান প্লাস অ্যাপসিলন নট কখন পাচ্ছি, ধনাত্মক পিক কখন পাচ্ছি, এই যে ধনাত্মক পিক T/4 এর জন্য আমি পাচ্ছি ধনাত্মক পিক, 5T/4 এর জন্য আমি ধনাত্মক পিক পাচ্ছি। তাহলে এইভাবে যাবে, অর্থাৎ T/4 এর বিজোড় সংখ্যা গুণিতক হবে, কিন্তু সবগুলো আসবে না। তাহলে 1 এর পরে 3 বাদ যাবে, 5 আসবে। বিজোড় সংখ্যাগুলো হচ্ছে সর্বোচ্চ মান, তার মধ্যে প্রথমটা যদি ধনাত্মক হয় দ্বিতীয়টা অবশ্যই ঋণাত্মক। এই যে প্রথমটা যদি ধনাত্মক হয় T/4, দ্বিতীয়টা হচ্ছে ঋণাত্মক, আবার তৃতীয়টা হচ্ছে ধনাত্মক, চতুর্থটা হচ্ছে ঋণাত্মক, এইভাবে যাবে। অর্থাৎ T/4 এর 1, 5, 7 বাদ যাবে, 9 হবে। এভাবে আমরা মনে রাখতে পারবো। অথবা তোমরা এভাবে একটা জায়গায় এই কোঅর্ডিনেটগুলো একটা চিত্র এঁকে লিখে ফেলবে, লিখলে নিজেরা সহজে বের করতে পারবে। আবার দেখো ওমেগার বেলায় π/2ω এর বিজোড় সংখ্যার গুণিতক হবে, তবে একটা বাদ যাবে। এই যে π/2ω এর বিজোড় সংখ্যার গুণিতক 1 থাকবে, 3 থাকবে না, 5 থাকবে, 7 থাকবে না, 9 থাকবে, π/2ω। একইভাবে আমি মাইনাসের জন্য একইভাবে বের করতে পারবো। দেখো এখানে T/4 এর 1 ছিল, এখানে 3 আসবে, 5 ছিল, 7 আসবে। π/2ω এর 1 ছিল, 3 আসবে, 5 ছিল, 7 আসবে। এভাবে হলে মাইনাস আসবে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কুণ্ডলীর তল যখন চৌম্বক ক্ষেত্র রেখার সাথে সমকোণে থাকে, কুণ্ডলীর তল যখন চৌম্বক ক্ষেত্রের রেখার সাথে সমকোণে থাকবে তখন কোনো আবিষ্ট তড়িৎচালক বল পাচ্ছি না, অর্থাৎ সর্বনিম্ন হচ্ছে 0 হচ্ছে। আবার কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্র রেখার সাথে যদি সমান্তরালে থাকে তাহলে আমরা সর্বোচ্চ তড়িৎচালক বল পাচ্ছি। এই পয়েন্টগুলো একটু মনে রাখবো। এরপরে দেখো দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি বা দিক পরিবর্তী প্রবাহের কিছু রাশি, এগুলো আমরা পারি। এটাকে বলা হয় বিস্তার সর্বোচ্চ মান বা শীর্ষ মান। আর এটা হচ্ছে অর্ধচক্র, 0 থেকে শুরু করে সর্বোচ্চ যাবে, সর্বোচ্চ থেকে আবার 0 নেমে আসলে এটা হচ্ছে অর্ধচক্র। আর এখান থেকে শুরু করে 0 থেকে শুরু করে আবার টি এ ফিরে আসে, একটা পর্যায়কাল পূর্ণচক্র। এরপরে হচ্ছে কি একটা পূর্ণচক্র সম্পন্ন করতে যেই সময় লাগবে সেটা হচ্ছে পর্যায়কাল। আর প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন করবে সেগুলো হচ্ছে কম্পাঙ্ক। এগুলো আমরা পারবো। এই যে পর্যায়কাল T সমান 2 π/ω,
এগুলো আমরা বুঝি। কারণ হচ্ছে কৌণিক বেগ ওমেগা, ওমেগা হচ্ছে কি, যদি টি পর্যায়ে গেলে কৌণিক সরণ টোয়াইস পাই হয়, 360 ডিগ্রি হয়। একটা পূর্ণচক্রের জন্য কৌণিক সরণ 360 ডিগ্রি টোয়াইস পাই। টি পর্যায়ে গেলে কৌণিক সরণ যদি টোয়াইস পাই হয় একক সময়ে কত হয়, সেটা হচ্ছে ওমেগা। এই জন্য টোয়াইস পাই বাই ওমেগা। আবার কম্পাঙ্ক F সমান 1/T ওমেগা টোয়াইস পাই, এগুলো আমরা বুঝি। এখানে একটা এমসিকিউ পড়া আছে, দেখো বাংলাদেশে যে বিদ্যুৎ সরবরাহ থাকে সেটার কম্পাঙ্ক হচ্ছে, আমরা যে লাইট ফ্যান বাড়ি করে ইউজ করি সেটার কম্পাঙ্ক হচ্ছে 50 হার্টজ, আর যুক্তরাষ্ট্রে যেটা আছে সেটার কম্পাঙ্ক হচ্ছে 60 হার্টজ। এগুলো একটু এমসিকিউ পড়া, মনে রাখবো। তাহলে কম্পাঙ্ক 50 হার্টজ মানে কি বোঝায়, প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। অর্থাৎ আমরা যে বিদ্যুৎ ইউজ করি, এসি কারেন্ট ব্যবহার করি, সেটা প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। আর প্রতি সাইকেলের স্থায়িত্ব হবে 1/50 বা 50/1। তাহলে এটা হবে 0.02 সেকেন্ড আমাদের দেশেরটা। তাহলে এটা হচ্ছে একটা সাইকেলের জন্য স্থায়িত্বকাল বা সময়। এরপরে আসো দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি বা প্রবাহের গড় মান। এখন আমাদের যেহেতু দিক পরিবর্তী প্রবাহটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, স্থির থাকে না, তাহলে এর একটা নির্দিষ্ট প্রকৃত মান জানা দরকার বা গড় মান জানা দরকার। তাহলে দিক পরিবর্তী প্রবাহের গড় মান কি, গড় মান হচ্ছে কি, সকল মানগুলো কি যখন আমি গড় নিব সেটা হচ্ছে গড় মান। অর্থাৎ কোনো সময় ব্যবধানে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি সকল মানের গড়কে ওই সময় ব্যবধানে গড় তড়িৎচালক শক্তি বলে, একদম সহজ ভাষায়। আর একটু যদি স্পেসিফিক করে বলতে চাই, সেটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে তড়িৎচালক শক্তি। ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে তড়িৎচালক শক্তি অর্থাৎ তাৎক্ষণিক তড়িৎচালক শক্তি, যে কোনো মুহূর্তে তড়িৎচালক শক্তি, এবং সময় ব্যবধানে গুণফলের সমষ্টিকে মোট সময় ব্যবধান দ্বারা ভাগ করলে গড় তড়িৎচালক শক্তি পাই। যেমন ধরো পূর্ণ চক্রের জন্য পর্যায়কাল যদি টি হয়, গড় তড়িৎচালক শক্তিকে গাণিতিকভাবে কিভাবে লিখব, গাণিতিকভাবে হচ্ছে সমষ্টির কথা বলা আছে। তাহলে আমি সমাকলন করলে পাবো কতটুকু, পূর্ণ চক্রের জন্য 0 থেকে টি এর মধ্যে সমাকলন করব, কাকে করব, যে কোনো মুহূর্তের জন্য তড়িৎচালক শক্তি বা ওই সময়ের জন্য তার তাৎক্ষণিক তড়িৎচালক শক্তি এপসিলন। এবং 0 থেকে টি পর্যন্ত সময়কে আমি ক্ষুদ্র ক্ষুদ্র সময়ে ভাগ করলাম, সেটা কি ডিটি। তাহলে এপসিলন এবং ডিটি তড়িৎচালক শক্তি এবং সময় ব্যবধানের গুণফলের সমষ্টি। এই যে উপরের অংশ হচ্ছে তড়িৎচালক শক্তি এবং সময় ব্যবধানের গুণফলের সমষ্টিকে, ইন্টিগ্রেশন সমষ্টিকে মোট সময় দ্বারা ভাগ করলে গড় মান পেয়ে যায়। তাহলে এটা বসালাম, এপসিলন সমান এপসিলন নট সাইন ওমেগা টি আমরা জানি। এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করলাম, এপসিলন নট বাই টি বাইরে নিয়ে আসলাম, সাইন ওমেগা টি যেহেতু ওমেগা টি পরিবর্তনশীল, টি এর সাপেক্ষে ওমেগা ধ্রুবক, টি পরিবর্তনশীল, সময়ের সাপেক্ষে পরিবর্তন হবে। তাহলে ওমেগা টি ডিটি, এটাকে জাস্ট ম্যাথমেটিকে তোমরা হায়ার ম্যাথে ক্যালকুলাস করেছো, ওখান থেকে ওই অনুসারে ইন্টিগ্রেশন সাইন থিটা সমান মাইনাস কস থিটা, তারপর লিমিট যদি বসাও, আর টি এর জায়গায় ওমেগা এর জায়গায় 2π/, যদি টি বসাও দেখবে যে 0 চলে আসে। অর্থাৎ পূর্ণ চক্রের জন্য দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি বা প্রবাহের গড় মান কি আসে, 0 আসে। এই 0 আসার কারণ কি, এই 0 আসার কারণ হচ্ছে আমরা দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে দেখেছি ধনাত্মক পিকের ক্ষেত্রে ধনাত্মক অর্ধচক্রের জন্য ধনাত্মক মান পাচ্ছি, আবার ঋণাত্মক অর্ধচক্রের জন্য ঋণাত্মক মান পাচ্ছি। অর্থাৎ অর্ধচক্র, একটা পূর্ণচক্রের অর্ধচক্র হয় ধনাত্মক আর বাকি অর্ধচক্র হয় ঋণাত্মক, যার কারণে দুইটা মানের গড় কি চলে আসে, 0 চলে আসে। অনুরূপভাবে আমরা দিক পরিবর্তী প্রবাহের গড় মান কি পাবো, পূর্ণ চক্রের জন্য আমরা মনে রাখবো পূর্ণ চক্রের জন্য এই মানটা 0 হয়, কারণ এখানে ধনাত্মক সর্বোচ্চ মান এবং ঋণাত্মক সর্বোচ্চ মান থাকার কারণে, অর্থাৎ +π এবং -π এই দুইটা মান থাকার কারণে এখানে কি হয়, ধনাত্মক ঋণাত্মক মান থাকার কারণে গড় মানটা 0 হয়। এখন আসো তাহলে আমরা গড় মান কিভাবে বের করব। দিক পরিবর্তী প্রবাহের গড় মান বের করার জন্য অর্ধচক্রের গড় মানকে, যে কোনো অর্ধচক্রের গড় মানকে হয় ধনাত্মক অংশের অথবা ঋণাত্মক অংশের গড় মানকে, অর্ধচক্রের গড় মানকে তড়িৎচালক শক্তির গড় মান হিসাবে ধরা হয়। তাহলে আমরা পূর্ণ চক্রের জন্য 0 পাচ্ছি, এখন কি করব, অর্ধচক্রের জন্য গড় মান বের করব। অর্ধচক্রের জন্য একই, শুধুমাত্র আমি লিমিটটা চেঞ্জ করে দিব। লিমিটেড টি জায়গায় পূর্ণ চক্রের জন্য টি এর জায়গায় এখন হবে 0 to t/2, এই যে t/2 আর t/2 দ্বারা ভাগ করব। এটা করলে আমার একটা ফর্মুলা আসে, সেটা হচ্ছে কি এপসিলন নট বাই t/2 আসলো। এখানে আমি ফাইনালি পাচ্ছি 2/π এপসিলন নট, অর্থাৎ এপসিলন বার গড় মান, অর্ধচক্রের গড় মান সমান শীর্ষ মানের এপসিলন নটের
2/π গুণ 2/π গুণ, এই যে দেখো অর্ধচক্রের জন্য। কিন্তু আমাদের এই অর্ধচক্রের গড় মান দিয়ে কাজ, প্রকৃত মান পাবো না। দিক পরিবর্তী তড়িৎচালন শক্তি বা দিক পরিবর্তী তড়িৎ প্রবাহে আমরা প্রকৃত মান পাচ্ছি না। এজন্য আমাদের একটা প্রকৃত মান বা কার্যকর মান বা আপাত মান দরকার। তাহলে এটার জন্য আমরা কি করব, তাহলে দেখো একইভাবে অর্ধচক্রের গড় তড়িৎচালন শক্তি কি হচ্ছে, এপসাইলন নট, এই মানটা যদি বসে 0.637 এপসাইলন নট হচ্ছে, আর এটাকে পার্সেন্টেজে নিয়ে গেলে শীর্ষমানের 63.7% হয়। অনুরূপভাবে এটা পাচ্ছে, তার মানে গড় মান হচ্ছে শীর্ষমানের 2/π গুণ, অথবা 0.637 গুণ, অথবা 63.7 গুণ। খুবই ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউর জন্য একদম হুবহু এভাবে চলে আসে। আর উল্টা দিকে যদি যাই, শীর্ষমান সমান গড় মান সমান এত, আর শীর্ষমান সমান কত হবে, শীর্ষমান সমান π/2 ইন্টু গড় মান, আর শীর্ষমান সমান হবে গড় মানের 1.57 গুণ। এগুলো আমরা একটু মনে রাখবো। এখন বলছিলাম যে আমাদের যেহেতু অর্ধচক্র দ্বারাও আমরা প্রকৃত মান পাই না, নির্দেশ করে না, এই জন্য প্রকৃত মান বের করার জন্য আমরা কি করব, এই ঋণাত্মক পিক থাকার কারণে ঋণাত্মক অর্ধচক্রের জন্য আমরা গড় মান পাচ্ছি না। এই জন্য ঋণাত্মক চিহ্নটাকে অ্যাভয়েড করার জন্য আমরা গড় বর্গ মান বের করব, অর্থাৎ মানে সবগুলো তড়িৎ প্রবাহ বা তড়িৎচালন শক্তিকে বর্গ করব, তারপর তার গড় মান বের করব। এখন দেখো, যদি আমি বর্গ করে গড় মান বের করি, তাহলে আমার মানটাও প্রকৃত মান থেকে অনেক বেশি হয়ে যাবে। যেহেতু বর্গ, আমি 2 এর বর্গ করলে, যেমন একটা তড়িৎ প্রবাহের গড় মান 2.5 এর কাছাকাছি, কিন্তু আমি যদি 2.5 সবগুলো মান 2.1 2.2 করে মানগুলো পরিবর্তন হতে পারে, থাকতে পারে, তাহলে এগুলো সবগুলোকে যদি আমি বর্গ করি, তাহলে 2.5 এর বর্গ অনেক বেশি হচ্ছে, তাতেও আমরা প্রকৃত মান পাচ্ছি না। এই জন্য আমাদের কি করতে হয়, বর্গমূলীয় গড় বর্গমান বের করতে হয়, অর্থাৎ বর্গমানের গড় বের করে তাকে আবার বর্গমূল করে প্রকৃত মানে নিয়ে আসতে হয়। তাহলে আমরা প্রথমে গড় বর্গমান বের করব। একইভাবে সংখ্যাটা আমরা লিখতে পারি, দেখো, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে তড়িৎচালন শক্তি বা প্রবাহের বর্গের মান ও সময় ব্যবধানের গুণফলের সমষ্টিকে মোট সময় ব্যবধান দ্বারা ভাগ করব। এই যে দেখো, মানটাকে আমি কি করব, বর্গ করব, এবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় দ্বারা গুণ করব, এই গুণফলের সমষ্টি বের করব, এই যে গুণফলের সমষ্টি ইন্টিগ্রেশন দিয়ে, আর মোট সময় দ্বারা ভাগ করব। মোট সময় হচ্ছে একটা পূর্ণচক্রের জন্য একটা পূর্ণমান। আবার দেখো, আমরা যে গড় মান বের করলাম সেটা অর্ধচক্রের জন্য বের করছি, কিন্তু পূর্ণচক্রের জন্য আমরা গড় মান বের করতে পারিনি, কারণ আমাদের এই দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে সময়ের সাথে প্রতিটি মুহূর্তের মানেরও পরিবর্তন হচ্ছে, অভিমুখের সাথে সাথে মানেরও পরিবর্তন হয়। তাহলে দেখো, এই গড় বর্গ মানটাকে আমি একটু ক্যালকুলেশন করলাম, এপসাইলনের মানটা বসালাম, ধ্রুবক রাশিগুলো আগে নিয়ে আসলাম, সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি থাকলো, যেহেতু টি পরিবর্তনশীল, সময়টা পরিবর্তন হচ্ছে। তাহলে দেখো, এখানে সাইন স্কোয়ার ডিটি, এটাকে আমি ওমেগা টিকে টিটা হিসাবে ধরলে, সাইন স্কোয়ার ডিটিটা ধরলে, এটাকে একটু যদি ক্যালকুলেশন করি, 1/2 × 2 করি, একটু সিম্পল হয়ে যাবে ক্যালকুলাস অনুসারে। তাহলে 1/2 × 2 করলে 2 সাইন স্কোয়ার থিটা সমান কি 1 - cos 2 থিটা। এভাবে আমি মানটা বসিয়ে লিমিটটা যদি বসাই, তাহলে আমি একটা গড় বর্গমানের একটা রাশিমালা পাচ্ছি, সেটা কি এপসাইলন নট স্কোয়ার বাই 2, অর্থাৎ শীর্ষমানের বর্গ ডিভাইডেড বাই 2। একইভাবে আমি তড়িৎ প্রবাহের জন্য এই মানটা পাবো, কিন্তু আমার লাগবে কি বর্গমূলীয় গড় বর্গমান, এটাকে আমি আবার বর্গমূল করব। এই যে জাস্ট বর্গমূল করলাম, একটা কি সুন্দর রাশিমালা পেলাম। তাহলে তড়িৎচালন শক্তির বর্গমূলীয় গড় বর্গমান সমান হচ্ছে তার শীর্ষমানে 0.707, অথবা 1/√2 এর এপসাইলন নটের 1/√2 গুণ, অথবা এপসাইলন নটের শীর্ষমানের 70.7%। তাহলে বর্গমূলীয় বর্গমানের একটা রাশিমান আমরা পাচ্ছি 1/√2 ইন্টু শীর্ষমান, অথবা শীর্ষমান সমান √2 ইন্টু মূল গড় বর্গমান, অথবা বর্গমূলীয় গড় বর্গমান পাচ্ছি উল্টা দিক থেকে। তাহলে এই সমীকরণটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, শীর্ষমানের কত গুণ হয়ে গেল, শীর্ষমান সমান আমাদের সর্বোচ্চ যে পিকটা পাচ্ছি, যে দেখো সর্বোচ্চ পিক, এখানে আমি গড় বর্গের বর্গমূলের মানটা দেখাচ্ছি। তাহলে এটা শীর্ষমানের কত গুণ, শীর্ষমানের √2, শীর্ষমানকে √2 দ্বারা ভাগ করতে হবে, কমে যাবে, এই যে কমে গেল।
শীর্ষমান আমার এখানে, কিন্তু আমার বর্গমূলীয় গড় বর্গমান আসলো এখানে নিচে, আর শীর্ষমানটা বেড়ে গেল। শীর্ষমান হচ্ছে কি এই গড় মূল গড় বর্গমানে √2 গুণ। তাহলে লেখচিত্রের মাধ্যমে অনেক সময় দেখাতে পারে, অথবা এমসিকিউতে দেখাতে পারে নিচের কোনটি পরবর্তী প্রবাহের গড় বর্গের বর্গমূলের লেখচিত্র, এভাবে দেখাতে পারে। তাহলে আমরা এটা খেয়াল রাখবো। এখানে শীর্ষমানটা হচ্ছে বড়। এরপরে আসো এদের মধ্যে সম্পর্ক তো দেখালাম, শীর্ষমান সমান হচ্ছে √2 ইন্টু বর্গমূলীয় গড় বর্গমান, আবার হচ্ছে কি গড় মান হচ্ছে 2√2/π ইন্টু আপাতমান। আপাতমান কার্যকর মান বা √মিন স্কোয়ার ভ্যালু, √মিন স্কোয়ার ভ্যালু বা বর্গমূলীয় গড় বর্গমান একই কথা। এখান থেকে একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে, 220 ভোল্ট ডিসি অপেক্ষা 220 ভোল্ট এসি বেশি বিপজ্জনক কেন, অথবা ডিসি অপেক্ষা এসি বেশি বিপজ্জনক কেন। এখন আসো ডিসির ক্ষেত্রে যেহেতু মানে কোনো পরিবর্তন হয় না বা দিকের কোনো পরিবর্তন হয় না, ডিসি 220 ভোল্ট ডিসি মানে হচ্ছে তার সর্বোচ্চ মানও 220 ভোল্ট, গড় মানও 220 ভোল্ট, আর মূল গড় বর্গ মানও 220 ভোল্ট। কিন্তু এসি এর বেলায় 220 ভোল্ট মানে হচ্ছে এটা হচ্ছে তার মূল গড় বর্গমান, মূল গড় বর্গমান 220 ভোল্ট, কিন্তু তার শীর্ষমান কত? এই যে দেখো শীর্ষমান সমান √2 ইন্টু বর্গমূলীয় গড় বর্গমান অথবা মূল গড় বর্গমান √মিন স্কোয়ার ভ্যালু। তাহলে শীর্ষমান পাবো আমি √2 ইন্টু 220, অর্থাৎ 220-এর √2 গুণ হচ্ছে তার শীর্ষমান। তাহলে আমার শীর্ষমানটা অনেক বেশি বেড়ে যাবে। কার ক্ষেত্রে? এসি এর ক্ষেত্রে। তাহলে 220-এর সাথে √2 গুণ করলে 311-এর উপরে হয়, 310-এর বেশি হয়। তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি বিপজ্জনক। এরপরে দেখো এখান থেকে আকৃতি গুণক বা আকৃতি গুণাঙ্ক এবং শীর্ষ গুণক বা শীর্ষ গুণাঙ্ক, এগুলো কতগুলো সম্পর্ক। আকৃতি গুণক মানে হচ্ছে √মিন স্কোয়ার ভ্যালুকে গড় মান এভারেজ ভ্যালু দ্বারা ভাগ করলে যেটা পাই। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 1.11। এটা হচ্ছে সাইন আকৃতি তরঙ্গের জন্য। দিক পরিবর্তী প্রবাহী বিভিন্ন আকৃতির হয়, আয়তাকার, শতত আকৃতি, করাত দাঁতের মতো। প্রথম দিকে আমি বিভিন্ন আকৃতির দিক পরিবর্তী প্রবাহের চিত্র দেখিয়েছিলাম। ওখানে সাইন আকৃতির জন্য এই আকৃতি গুণক হবে 1.11, আর বিভিন্ন তরঙ্গের জন্য, বিভিন্ন আকৃতির তরঙ্গের জন্য এই আকৃতি গুণকের মান বিভিন্ন হবে। যেমন শতত হলে এক ধরনের হবে, আয়তাকার হলে এক ধরনের হবে। আরেকটা বিষয় দেখো, এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই আকৃতি গুণক হচ্ছে তরঙ্গ আকার নির্দেশ করে। তারপর হচ্ছে ভিন্ন ভিন্ন তরঙ্গরূপের ক্ষেত্রে আকৃতি গুণকের মান ভিন্ন হবে। আয়তাকার তরঙ্গরূপ ছাড়া, আয়তাকার তরঙ্গরূপকে আবার ডিজিটাল তরঙ্গও বলা হয়, ডিজিটাল তরঙ্গরূপ। তাহলে এই আয়তাকার তরঙ্গরূপ ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে আরএমএস ভ্যালুটা এভারেজ ভ্যালু থেকে বেশি হবে। এরপর হচ্ছে একমুখী বা স্থির প্রবাহের ক্ষেত্রে আকৃতি গুণকের মান 1 হবে, অবশ্যই 1, কারণ এখানে বর্গমূলীয় গড় বর্গমান যা, গড় মানও তা, দুইটাকে একই রাশি, ভাগফল 1 হবে। এরপর হচ্ছে শীর্ষ গুণক। শীর্ষ হলে শীর্ষমান থাকবে। আকৃতি গুণক হচ্ছে √মিন স্কোয়ার ভ্যালুকে এভারেজ ভ্যালু দ্বারা ভাগ করা, আর শীর্ষ গুণক হচ্ছে শীর্ষমানকে √মিন স্কোয়ার ভ্যালু দ্বারা ভাগ করা। তাহলে এটা করলে আমি একটা মান পাচ্ছি 1.414। এখন আসো কার্যকর তড়িৎ প্রবাহ আমি কিভাবে বের করব। যেহেতু আমাদের দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে দিকের পরিবর্তন হচ্ছে, অভিমুখ পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা কোনটা ধরবো যে দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে কার্যকরী তড়িৎ প্রবাহের মান কোনটা বা আপাত মান কোনটা, প্রকৃত মান কোনটা, এটা বের করার জন্য আমাদের ডিসি ভোল্টেজ এবং এসি ভোল্টেজ প্রয়োগ করে তার যদি কোনো একটি বর্তনীতে আমি ডিসি ভোল্টেজ প্রয়োগ করি কোনো একটা রোধের মধ্যে দিয়ে, তখন আমার একটা তাপশক্তি উৎপন্ন হয়, তড়িৎ শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। এই তাপশক্তির পরিমাণ কেমন হবে, বৈদ্যুতিক ক্ষমতা কেমন হবে, তার উপর ভিত্তি করে এখানে আমাদের কার্যকর তড়িৎ প্রবাহ নির্ধারণ করা আছে। তাহলে দেখো কোনো রোধকের মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হয়, তা তড়িৎ শক্তি কি শক্তিতে রূপান্তরিত হয়, তাপশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এই ক্ষেত্রে তাপশক্তিতে রূপান্তর করার হার বা বৈদ্যুতিক ক্ষমতা পি সমান আমরা জানি I স্কয়ার আর, এগুলো আমরা আগের চ্যাপ্টারে বা চলতরিতের ওখানেও পড়েছি। ক্ষমতা সমান VI থেকে I স্কয়ার আর, এটা হচ্ছে ডিসি প্রবাহের ক্ষেত্রে। এখন আসো দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে শীর্ষমান I0 দ্বারা উৎপন্ন তাপ এর সমান সমপ্রবাহ দ্বারা সৃষ্ট তাপ সমান নয়। তার মানে কি, অর্থাৎ দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে I0 দ্বারা যে পরিমাণ তাপ উৎপন্ন হবে ঠিক সমপরিমাণের তড়িৎ প্রবাহ দ্বারা
ডিসির ক্ষেত্রে সে পরিমাণ তাপ উৎপন্ন হবে না। কারণ হচ্ছে আমরা একটু আগে দেখেছি সি সমান আই নট সমান মূল গড় বর্গমানের কত গুণ, এই যে √2 গুণ, সি সমান আই নট সমান রুট মিন স্কোয়ার ভ্যালু √2 গুণ হয়, এই জন্য উৎপন্ন তাপ দুইটার সমান হবে না। আবার কি আরেকটা কারণ হচ্ছে দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে সর্বোচ্চ মানটা খুব অল্প সময়ের জন্য অবস্থান করে, অর্থাৎ সাথে সাথে দিক পরিবর্তন করে। সর্বোচ্চ মানটা সাথে সাথে সর্বোচ্চ মানে পৌঁছানোর পরপরই আবার হ্রাস পাওয়া শুরু করে, পরিবর্তন হওয়া শুরু করে। এই জন্য ডিসি এবং এসি এর ক্ষেত্রে উৎপন্ন তাপের পরিমাণ সমান হয় না। এখন এই সমান করার জন্য কোনো রোধকের মধ্যে দিয়ে ডিসি প্রবাহের ফলে যে হারে তাপশক্তির উদ্ভব হয়, একই হারে তাপশক্তি উৎপত্তির জন্য যে পরিমাণ এসি তড়িৎ প্রবাহিত করতে হয় তাকে বলা হয় কার্যকরী এসি প্রবাহ। যেটা দিলে, যে পরিমাণ তড়িৎ প্রবাহ দিলে ডিসি এর সমান উৎপন্ন তাপ পাবো সেটাকে বলা হয় কার্যকরী এসি প্রবাহ। আর এই কার্যকরী এসি প্রবাহ হচ্ছে রুট মিন স্কয়ার ভ্যালু, অর্থাৎ বর্গমূলীয় গড় বর্গমানকে কার্যকরী প্রবাহ বা আপাত প্রবাহ হিসাবে ধরা হয়। তাহলে একইভাবে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তিরও বর্গমূলীয় গড় বর্গমানকে আপাত তড়িৎচালক শক্তি বা কার্যকর তড়িৎচালক শক্তি হিসাবে ধরা হয়। এক কথায় হচ্ছে রুট মিন স্কয়ার ভ্যালু, যেমন আই আরএমএস ভ্যালু হচ্ছে কার্যকর ভ্যালু। এই জন্য একটা অনুধাবনমূলক প্রশ্নে আসে দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে বা তড়িৎচালক শক্তির ক্ষেত্রে গড় মানের চাইতে মূল গড় বর্গমান কেন বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটার আনসার আমরা এখান থেকে দিতে পারবো। তাহলে দেখো একইভাবে এসি তড়িৎ ক্ষেত্রে, তড়িৎ উৎসের ক্ষেত্রে প্রতি চক্রে তাপ উৎপাদনের হার আই স্কয়ার আর ডিটি যেহেতু প্রতি মুহূর্তে পরিবর্তন হয়, এই জন্য তড়িৎ প্রবাহ, রোধ এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের গুণফলের সমষ্টি নিয়ে মোট সময় দ্বারা ভাগ করলো। আরটা ধ্রুব নির্দিষ্ট মানের যদি রোধ হয় সেটাকে আমি বাইরে নিয়ে আসলাম, বাকিটা লিখলাম। তাহলে এই সমীকরণটা আমরা কোথায় পেলাম? এই যে গড় বর্গমান থেকে পেলাম। এটাকে আমি বর্গমূল করলাম, স্কয়ার করলাম। এটা আমি গড় বর্গমান থেকে পেলাম, আর এটাকে আমি বর্গমূল এবং স্কয়ার করলাম। তাহলে এই স্কয়ার ছাড়া বাকি অংশটাকে বলা হয় আরএমএস ভ্যালু। এটাকে বর্গটা রয়ে গেল ইন্টু আর। তাহলে পি সমান আমি আর কি পাচ্ছি? আই আরএমএস ভ্যালু স্কয়ার ইন্টু আর। অর্থাৎ ডিসি কারেন্টের বেলায় আই এবং ই এপসিলনের যে ভূমিকা, ই অথবা এপসিলনের যে ভূমিকা, এসি কারেন্টের বেলায় আই আরএমএস ভ্যালু এবং এপসিলন আরএমএস ভ্যালুরও একই ভূমিকা। অর্থাৎ যেহেতু এখানে বৈদ্যুতিক ক্ষমতা হচ্ছে তড়িৎ প্রবাহতার বর্গের সমানুপাতিক, এই জন্য বৈদ্যুতিক ক্ষমতা আবার দিকের উপর নির্ভর করে না। কারণ এখানে তুমি যেহেতু বর্গ আছে, পজিটিভ দিলেও পজিটিভ আসবে, নেগেটিভ দিলেও পজিটিভ আসবে। পজিটিভ দিলে আই এর মান পজিটিভ হলেও ধনাত্মক আসবে, আই এর মান নেগেটিভ হলো ঋণাত্মক হলো ধনাত্মক আসবে, যেহেতু স্কয়ার। এই জন্য অভিমুখের উপর এটা নির্ভর করে না। তাছাড়া দেখো আমাদের এসি এমিটার এবং ভোল্টমিটার যে পার্টগুলো দেখো, এগুলো মূলত আরএমএস ভ্যালুই আমাদের নির্দেশ করে। যেমন একটা উদাহরণ দিয়ে এখানে আমি বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে দেখো এসি প্রবাহের আরএমএস ভ্যালু যদি 2 অ্যাম্পিয়ার হয়, এই 2 অ্যাম্পিয়ার দ্বারা যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, ডিসি প্রবাহের ক্ষেত্রে 2 অ্যাম্পিয়ার দ্বারাও একই পরিমাণ তাপ উৎপন্ন হবে। এই জন্য আরএমএস ভ্যালুটাকে বলা হয় কার্যকর প্রবাহ বা কার্যকর তড়িৎচালক শক্তি। তাহলে যতটুকু পড়ালাম এর মধ্যে এই ফর্মুলাগুলো দিয়ে দিলাম, খুবই ইম্পর্টেন্ট এই সূত্রগুলো, এগুলো দিয়ে সৃজনশীল প্রশ্ন হয়। আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আমি তোমাদের সৃজনশীল বোর্ড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।